এবছরও কোনো ঘোষণা ছাড়াই হঠাৎই ভারতের অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছে বাংলাদেশ। বিপাকে পড়েছে ইতিমধ্যেই এলসি খোলা ব্যবসায়ীরা, লোকসানের আশঙ্কায় আছেন তারাও। গত বছরও এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি সফর করছিলেন, তখন দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতেই বলেছিলেন ভারতের এমন সিদ্ধান্তে হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ খানিকটা সমস্যায় পড়ছে এবং ভবিষ্যতে এরকম পরিস্থিতি উদ্ভূত হলে যেন বাংলাদেশকে আগে থেকে জানানো হয়। এবং তার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রবিশ কুমার তিনি বলেছিলেন প্রধানমন্ত্রীর এমন উদ্বেগকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং উদ্বেগ কমাতে কি করা যায় সেটিও বিবেচনা করা হচ্ছে। এবছরের 15-16 জানুয়ারি দুদেশের ভারত বাংলাদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকেও বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছিল যেন নিত্য পণ্যের রপ্তানি বন্ধ না করে, আর যদি করতেই হয় যেন আগে থেকে জানানো হয়। কিন্তু কোনো অনুরোধের তোয়াক্কা না করে এবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত। এবং যখন বাংলাদেশ থেকে ভারতের ইলিশের সবচেয়ে বড় চালানটি যাচ্ছে, তখন এমন সিদ্ধান্ত ভারত কেন নিল এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়ে কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছে, তাতে কেমন সাড়া মিলবে, বাংলাদেশের এখন প্রস্তুতি কেমন? বাণিজ্য মন্ত্রী বলছেন 1 মাস সময় লাগবে বিকল্প বাজার খুঁজতে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছি এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বাংলাদেশ ও ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমদ। আমার সাথে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, এবং আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি শিরোনাম ঠিক করেছি পেঁয়াজ ছাড়া ইলিশে কেমন কূটনীতি। আমি শুরুতেই জনাব আব্দুল মাতলুব আহমদ আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যদি একদম ঘরের কথা চিন্তা করি, আমাদের ঘরেও যখন পেঁয়াজ শেষ হয়ে যায়, রাঁধুনি বা গৃহকর্ত্রী যিনি দায়িত্বে থাকেন তিনি আগে থেকে জানান যে পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে, পেঁয়াজ লাগবে। সেখানে ভারত একটি রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, তারা তাদের কাছে হিসাবটা থাকে না যে কতটুকু পেঁয়াজ উৎপাদিত হয়েছে, কতটুকু মজুদ আছে, কতটুকু চাহিদা। হঠাৎ করে জানিয়ে দিতে হয় যে আজকে থেকেই আর পেঁয়াজ দিতে পারবো না। এমন সিদ্ধান্ত ভারতকে কেন নিতে হয়, কেন নেয়? বাংলাদেশ এবং ভারতের মধ্যে পেঁয়াজ রাজনীতি একটা বেশ বড় একটা অংশ, এবং ভারতে স্পেশালি ওরা বেশি ভেজিটেবল খায়, পেঁয়াজ ওদের একটা বিরাট একটা অংশ। এবং ওদের যে হোলসেল মার্কেট আছে গুজরাটের কাছে, সেখানে ওদের একটা হোলসেল মার্কেটে একটা রিপোর্ট আসে যে যখন এটা 30 রুপি কেজি বেশি হয়ে যায়, তখনই ওদের সিঙ্গেল আসে যে আমাদের নিশ্চয়ই ঘাটতি হবে। এবং ঘাটতি হলে এটা কিন্তু ভারত সবসময় দেখে যে কি করা যায়। এবং পেঁয়াজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, তারা কিন্তু ইন্টারন্যাশনালি এক্সপোর্ট অফ অনিয়ন্স থামিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে রিকোয়েস্ট টু ইন্ডিয়া যে আমাদের পেঁয়াজকে যখনই এই সমস্যাটা হবে তখন যাতে আমাদের একটু আগে ভাগেই বলা হয়। এবারে আমরা একদিক দিয়ে লাকি যে একটু আগেই আমরা পেয়ে গেছি নিউজটা, আমাদের হাতে স্টক থাকতেই মাননীয় কমার্স মিনিস্টার উনি কিন্তু অলরেডি মুন্সি সাহেব বলে দিয়েছেন যে আমরা কিন্তু অল্টারনেটিভ সোর্স থেকে আমরা করে ফেলবো। এখন যদি ভারতের দিকে তাকিয়ে দেখি, নভেম্বরের আগে 1 মাস সময় লাগবে বিকল্প উৎস খুঁজতে বা বিকল্প আমদানি বাজার খুঁজতে 1 মাস সময় চেয়েছেন তিনি। জি, আমি সেটা পড়েছি, জেনেছি। এবং 1 মাসও লাগবে না, কারণ আমরা যেহেতু আমরা গতবারে এরোপ্লেনও পেঁয়াজ আনতে পেরেছি, এখন তো অনেক সময় রয়েছে। আর যেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কেন ভারতের উপর এত ডিপেন্ডেন্ট থাকবো অন অনিয়ন্স। আমরা যখন গরুতে ছিলাম, কিন্তু গরু খামার অনেকেই করে ফেলেছে, হয়তো মিন্টু ভাইয়েরও গরু খামার আছে কিনা জানি না, সিডের ব্যবসা অনেক বড় আছে। তো গরুতে কিন্তু আমরা অলরেডি স্যাটিসফাইড, কিন্তু আমাদের অনেক গরু কিন্তু চলে আসছে। আমার কাছে মনে হয় পেঁয়াজের হিউজ কাল্টিভেশন, এবং আমরা যারা আমাদের মধ্যে যারা এগ্রিকালচার বিজনেস করেন, পেঁয়াজের যে সংরক্ষণ স্পেশালাইজড কোল্ড স্টোর ফর অনিয়ন্স, এটা কিন্তু ভারতের আহমেদাবাদে রয়েছে। সেই টেকনোলজি দিয়ে আমাদের কিন্তু অনিয়ন স্টোর তৈরি করতে হবে। আর পেঁয়াজ ছাড়া ইলিশে কেমন কূটনীতি, ইলিশের সাথে কিন্তু পেঁয়াজের সম্পর্ক আছে রান্নার সময়, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সম্পর্ক নেই। কারণ ভারত অনেকদিন থেকে ইলিশ চাচ্ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি পশ্চিম বাংলাকে ইলিশ দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এখানেও ইলিশ সাফিসিয়েন্ট হয়ে গেছে, আমরা রপ্তানি করেছি। মনে রাখতে হবে, কোনো দেশ
তাদের রপ্তানি থামাতে চায় না। এখন তার যদি শর্টেজ হয়ে যায় তখনই কিন্তু তারা এই জি, রপ্তানিতে জনাব বাধা আব্দুল হিসেবে মাহমুদ আসে, আহমদ, এখান কোনো থেকে আপনার কাছে পার্টিকুলার প্রশ্ন দেশ করতে হিসেবে চাই তারা যে করে না। কোন দেশ রপ্তানি থামাতে চায় না, তার শর্টেজ হলে তখন সে থামায় আপনি বলছেন যে হোলসেল রিপোর্ট থাকে তাদের 30 রুপির বেশি হলে ঘাটতি হবে, এরকমটা ভারতের বাজারের পরিস্থিতির কথা আপনি বলছিলেন। তো সেটি তো ব্যবসায়িক পর্যায়েও কি একটা আমাদের যোগাযোগ থাকে না, যে ভারতের বাজারে 30 রুপির উপরে উঠে গেছে, এখন ভারত বন্ধ করে দিতে পারে। যেমন বাণিজ্য মন্ত্রী গত পরশুদিন সোমবার যেদিন বন্ধ করা হলো সেদিনই আমার অনুষ্ঠানে ছিলেন, তিনি বলছিলেন যে কোনো আভাস ছিল না, কোনো ধারণাই ছিল না যে ভারত পেঁয়াজ বন্ধ করে দিতে পারে। ব্যবসায়িক পর্যায়ে কি কোনো যোগাযোগ হয় না যে এরকম পরিস্থিতি হচ্ছে যেমনটি আপনি বলছিলেন, জনাব আব্দুল মাতলুব আহমদ? আপনার ধারণা ঠিকই আছে। এটা যদি আমাদের অন্য কোনো আইটেম হতো, গোল্ড বা অন্য অন্য ভ্যালুয়েবল আইটেম অয়েল হতো, তাহলে কিন্তু একদল ব্যবসায়ীরা তাকায় থাকতো দামটা কি হচ্ছে, প্রোডাকশন কি হচ্ছে, যেমন গমে করে। আর যারা বড় বড় বিজনেস করে তারা কিন্তু এটা পেঁয়াজেরটা সাধারণত স্মল বিজনেসম্যানরা আনেন এবং বিশাল আকারে তারা এই বাই রোড নিয়ে আসেন। সেই জন্য এটা বিগ বিজনেসের চোখে পড়ে না এখনো। মিন্টু ভাইয়ের চোখে যদি পড়ে কোনো সময়, উনি দেখবেন যে আপনার পেঁয়াজের বড় সংরক্ষণে বড় বড় উনি সেই কোল্ড স্টোরেজ করছেন। এমন হতে পারে ওনার হাজার হাজার বিঘা জমি আছে, সেখানে পেঁয়াজের হয়তো কাল্টিভেশন করছেন। এখানে বড়দেরকে আসতে হবে, এবং পেঁয়াজ প্রতি বছরই আমাদের এই মাথা ব্যথা দিচ্ছে। অবশ্যই এখন জনাব আব্দুল আমরা যারা আমি মিন্টুর কাছে যেতে বাণিজ্যে চাই। আছি আমাদের আগে আসতে হবে। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটি বলছিলেন যে বড় যদি বেশি মূল্যবান কিছু হতো, স্বর্ণ বা সেরকম কিছু, তার চেয়ে তো পেঁয়াজ গুরুত্বপূর্ণ। স্বর্ণ না পড়লে আমাদের কিছুই যাবে আসবে না, পেঁয়াজ না খেলে তো আমাদের একটা বড় অসুবিধা হয়ে যায়। পেঁয়াজ নিশ্চয়ই ভারতের জন্য স্পর্শকাতর, জনাব আব্দুল আওয়াল মিন্টু। সেখান থেকে আপনার কাছ থেকেও জানতে চাই, ভারতের জন্য বিষয়টি স্পর্শকাতর, ভারতের সরকার পতন হয়েছে, সামনে ভারতের বিধানসভা নির্বাচন আছে, এই বিষয়গুলো আমরা জানি। এবং ভারতের বাজারেও পেঁয়াজের ঘাটতি 30 রুপি বেশি উঠে গেছে, সব আমরা জানি। কিন্তু যদি আমরা ওই বিষয়গুলো তুলে রাখি যে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায়, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং সবচেয়ে প্রথমে বাংলাদেশের স্বার্থে, এই বিষয়গুলোকে তুলে রাখলেও যদি ব্যবসায়িক নৈতিকতার নীতি নৈতিকতার দিক থেকে দেখি, এরকম করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায়, আমাদের দেশের ব্যবসায়ীরাও এর জন্য ক্ষতির মুখে পড়ছেন, ইতোমধ্যে এলসি খুলে বসে আছেন, ট্রাকের অপেক্ষায় আছেন, সীমান্তে আটকে পড়ে আছেন। এই বিষয়ে কি বলবেন? এটা কি ব্যবসায়িক নৈতিকতার মধ্যে পড়ে কিনা, জনাব আব্দুল আল মিন্টু? শুনেন, এই ব্যবসায় নৈতিকতা নিয়ে তো নানা ধরনের লোকে নানা ধরনের মত পোষণ করেন। এখন এখানে তো নৈতিকতার কিছু নাই, আমি যেটা মনে করি। প্রথম কথা হলো যে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করি প্রতি বছর, এটার কোনো নতুন কিছু না। আর আমরা যখন বলি ভারত আমাদেরকে আগে কেন জানালো না, আগে কেন বললো না, এগুলো আমি মনে করি এগুলি কোনো মূল্যহীন কথা। ভারত প্রথম নিজের স্বার্থ দেখবে, যেমন বাংলাদেশ আমরাও আমাদের স্বার্থ প্রথম দেখব। আমি যেটা মনে করি এবারে যে পেঁয়াজ এক্সপোর্টটা বন্ধ করা, এটা মোর অফ ইন্টারনাল রাজনীতির কারণে, তাদের আভ্যন্তরীণ রাজনীতি। বিকজ বিহারে ইলেকশন আসছে 2 মাস পর, যেটা আজকে আমরা প্রথম আলোতে যদি আপনি মানে প্রথম পেজে নিউজটা আছে, এটা ভারতেও কিন্তু যারা পেঁয়াজ রপ্তানি করে এবং যারা পেঁয়াজ উৎপাদন করে তারাও কিন্তু এটা নিয়ে কমপ্লেন করছে ওদের বাণিজ্য মন্ত্রীর কাছে। এবং শারদ পাওয়ার, যিনি একজন বড় পলিটিশিয়ান মহারাষ্ট্রে, উনিও কিন্তু কমপ্লেন করতেছে যে এটা করে ভারতে পেঁয়াজ চাষি তারা আছে মহারাষ্ট্রের, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার ধারণা যে এই ব্যাপারটা আভ্যন্তরীণ রাজনীতির সাথে জড়িত ভারতে এক। আর আমাদের যে সমস্যা, আমরা তো পরিসংখ্যান দিক থেকে আমরা সবসময় একটু আমার কাছে মনে হয় যে আমরা একটু দুর্বল। কারণ বাংলাদেশে আসলে পেঁয়াজের ডিমান্ড কত এটা কিন্তু আজ পর্যন্ত কেউ ঠিক মতো বলো না। কেউ বলে 30 লক্ষ টন, কেউ বলে 20 লক্ষ টন, এরকম মানে 25 লক্ষ টন। তো আমাদের আলটিমেটলি যদি পেঁয়াজের সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে আমাদের দেশে। এবং বাংলাদেশে যত একর জমিতে পেঁয়াজ উৎপাদন করা হয়, যদি পেঁয়াজের উৎপাদনশীলতা বাড়ানো যায়, তাহলে ওই জমিতেই আমাদের এনাফ পেঁয়াজ উৎপাদন করা যাবে, যেটা আমাদের আর আমদানি নির্ভর হতে হবে না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে ভারতের কথায় যদি আমি আমেরিকা, সাউথ কোরিয়া, চায়না ওদেরটা বাদ দিলাম,
ভারতে প্রতি একর জমিতে পেঁয়াজের ফলন 7.5 থেকে 8 টন, পাকিস্তানে 60 টন, বাংলাদেশে আমরা বলি 4 টন থেকে 4.5 টন। তাহলে আমরা যদি আমাদের ডিএর হিসাব অনুযায়ী বাংলাদেশে আমরা এখন 5.5 লক্ষ একর জমিতে পেঁয়াজ উৎপাদন করি। অতএব যদি আমরা 4.5 টন বা 4 টন থেকে যদি সেটাকে যদি 6 টনে আনতে পারি, তাহলে তো আমাদের পেঁয়াজের আর অভাব হয় না, আমাদের আমদানি নির্ভর থাকতে হয় না। অতএব যখন আমরা আমদানি নির্ভর, যে দেশে পাওয়া যাবে সে দেশ থেকে আমরা আমাদের আনতে হবে। এটা ভারত কেন বন্ধ করলো, ভারত বন্ধ করা উচিত হয় নাই, আমার মনে হয় এগুলি আমরাও বন্ধ করতাম। আমাদের দেশে যদি পেঁয়াজের সংকট হইতো, আমরাও বলতাম যে এখন পেঁয়াজ এক্সপোর্ট করুন না। আপনি কি রাইস এক্সপোর্ট করতে পারেন বাংলাদেশ থেকে চাইলে? আমাদের দেশে আমরা রাইস আমদানি করি, তো আমরা চাইলে তো আমাদেরকে সরকার দিবে না যে আপনি এক্সপোর্ট করেন। অতএব এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো আমাদের যেটা নিশ্চয়ই দরকার জনাব আব্দুর রহমান বাংলাদেশে কিন্তু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের শুধুমাত্র এতটুকু যেটি আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে অনুরোধ করলেন বা বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠকে হলো, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে যেন একটু আগে থেকে জানাতে হয়। ভারতের স্বার্থ আছে, আমাদেরও তো নির্ভরতা আছে এটির উপর, সেই বিষয়টিও নিশ্চয়ই ভারত জানে। জনাব আমি একটু জনাব হুমায়ুন কবিরের কাছ থেকেও একটু শুনে আসি, নিশ্চয়ই আসবো আবার আপনার কাছে। জনাব হুমায়ুন কবির, আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন, যে ভারত আসলে এখানে বন্ধুত্বের জায়গাটা কতটা ভারত প্রমাণ দিচ্ছে, ভারতের স্পর্শকাতরতা, অভ্যন্তরীণ বিষয় সবকিছু মাথায় রেখেই যদি বলেন, এবং এই বিষয়টি যদি বলেন যে আমাদের প্রধানমন্ত্রীর অনুরোধ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে অনুরোধ, তার আসলে কতটুকু, এবং তার প্রতি একটা প্রতিশ্রুতিও ছিল যেটি ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাবিশ কুমার বলেছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে, সেগুলো আসলে কোথায় গেল? এর পেছনে কি আর কিছু আছে, নাকি শুধুই অভ্যন্তরীণ রাজনীতি ভারতের? ধন্যবাদ আপনাকে। আমার দুজন বিজ্ঞ বন্ধু ওনারা বিষয়টাকে ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন। তবে আমি একটা জিনিস বলবো, যে আমরা যে পারস্পরিক ভাবে কত নির্ভরশীল, এটা শুধু ভারত বাংলাদেশের কথা বলছি না, বৈশ্বিক ভাবেই আমরা পরস্পর নির্ভরশীলতাটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং তারই একটা নিদর্শন। এবং দেখেন ওখানে রাজনীতি আছে, যেটা মিন্টু ভাই একটু আগে বললেন, বিহারের রাজনীতি, বিহারে যাতে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভালো করতে পারেন, তাদের ভোট যাতে বাড়ে, সেই জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। এরপর আপনি একটা ব্যবসায়িক স্বার্থ দেখেন, যারা নাসিক অর্থাৎ মহারাষ্ট্রে যারা, যেটা পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার, তারা কিন্তু এতে অখুশি। এবং একটু আগে মন্টু ভাই বলছিলেন, আমি আবারও সেই জায়গাটায় উল্লেখ করছি, যে শরদ পাওয়ারের মতো এরকম গুরুত্বপূর্ণ নেতা, তিনি ভারতের বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করছেন যে এটা ঠিক হয়নি, আমার লোকজন ওখানে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে কিন্তু দেখেন, একদিকে আমরা চাষি ভাইদের স্বার্থের বিষয়টা দেখছি, সেখানে রাজনীতি দেখছি, আবার আরেকদিকে আমাদের বাংলাদেশের, বাংলাদেশের বা ভারতের উপর বাংলাদেশের পেঁয়াজের বিষয়ে নির্ভরশীলতাটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আসলে এখন এই জিনিসগুলোকে আমরা কিভাবে একটার সাথে আরেকটা ব্যালেন্স করি, এই জায়গাটা খুব আমার মনে হয় খুব সহজ কাজ নয়। এবং সেই ক্ষেত্রে আমি যদি পাল্টা দিকে আপনি যেটা বলছেন, ইলিশে কেমন কূটনীতি, আমার এখানে সারপ্লাস আছে ইলিশ, আমার যারা জেলে ভাইরা মাছ ধরছেন তারা দাম পাচ্ছেন না, বা একটু ভালো দাম পেতে পারেন, সেই জন্য কিন্তু আমরা ভারতে ইলিশ রপ্তানি করছি। এখানে আসলে ভালোবাসার বিষয়টা বড় জিনিস নয়, এখানে মিন্টু ভাই বলেছেন স্বার্থের বিষয়টা। তবে তবে এটা বলার পরেও যে কথাটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যেহেতু নিজেদেরকে পরস্পরের বন্ধু বলে দাবি করি, সেই ক্ষেত্রে বন্ধুর যাতে কোনো অসুবিধা না হয়, তাদের জন্য কোনো রাজনৈতিক অসুবিধা, ধরেন এখন যদি বাজারে পেঁয়াজের দাম খুব বেশি বেড়ে যায় বাংলাদেশে, নিশ্চিতভাবেই সরকারের জন্য এটা একটা এম্বারাসমেন্ট হবে। তো আমার যদি একটা বন্ধু সরকার হয়, তাকে কি আমি এম্বারাস করাটা ঠিক হবে? এখন জনগণ যারা আছে তারা হয়তো কষ্ট করছে, কিন্তু এর ডাইরেক্ট ফলটা তো সরকারের রাজনৈতিক ভাবেও তার তাপটা তাদের কাছে যায়। তো কাজে এই বিষয়গুলো আমার মনে হয় একটু মনে রাখার দরকার। এবং সেই ক্ষেত্রে হয়তো হ্যাঁ, আমরা পুরোপুরি পরস্পরের স্বার্থকে পুরোপুরি অ্যাকোমোডেট করতে পারবো না, কিন্তু ক্ষেত্র বিশেষে যেটুকু করা যায়, যেমন ধরেন আজকে যদি ভারত আমাদেরকে জানাতো, যেটা মাননীয় বাণিজ্য মন্ত্রী সাহেব বলেছেন, যে আমাদের একটু জানালেই হতো। এখন ধরেন আমি যদি 7 দিন আগে জানতাম, তাইলে 7 দিন আগে সরকার বাজারের উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্য খানিকটা উদ্যোগ নিতে পারে।
কতটা সামাল দেওয়া যেত সেটা ভিন্ন কথা, কিন্তু সে উদ্যোগটা নিলে হয়তো আমরা যারা মানে আপনি ভোক্তা বলেন, আমি নিজে আজকে পেঁয়াজ কিনেছি 75 টাকা, এখন আমরা যারা ভোক্তা আমরা হয়তো একটু স্বস্তি পেতাম। তো এইটুকু খবর পাস করলে খুব খুব যে অসুবিধা হওয়ার কথা তা নয়। এখন সেটা নির্ভর করে যে এটাই আমি ছিল প্রশ্ন যে আমার এইটুকু খবর বন্ধুর পাস ব্যাপারে করলে, এখন বাণিজ্য কতটা মন্ত্রী যেটি বলছেন আমি আমাদের আরো 1 মাস মনোযোগী সময় লাগবে সেই বিকল্প বাজার মনোযোগটা খুঁজতে, আমরা হয়তো আশা আমাদের একটা করি। আরো প্রস্তুতিটা ভালো থাকতো। আমি এখান থেকেই জনাব আব্দুল মাতুব আহমদকে যেটা জিজ্ঞাসা করছিলাম যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে এই প্রশ্নটি আপনার কাছে করছিলাম, একটা যোগাযোগ কি থাকে না? মানে তারা কি এক পক্ষ আর এক পক্ষকে জানায় না যে আমরা এতটুকু দিতে যাচ্ছি বা দিতে পারবো না সামনে, এরকমটা কি জানানোর সুযোগ থাকে না বা জানানো হয় না? জনাব আব্দুল মাতুব নিশ্চয়ই আহমদ। থাকে, নিশ্চয়ই থাকে। ধরেন ভেরি সিম্পল, হুম। আমাদের অনেক বাংলাদেশিরা আছে যারা এলসি খুলে আছে, ওখানে অনেকে যারা এক্সপোর্টার আছে তার ট্রাকে কিন্তু গুডস উঠে ফেলেছে অন ওয়ে টু আওয়ার বর্ডার। এখন এগুলো সিদ্ধান্তগুলো খুব কঠিন সিদ্ধান্ত দেয় সরকাররা। স্পেশালি আমি দেখেছি ভারতে মাঝে মাঝে এরকম সিদ্ধান্ত আসে। আমাদের কটনের সময় মাঝে মাঝে আমরা পেতাম এসব সমস্যা, এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি। তো সাধারণত এটা নর্মস যে গভর্নমেন্ট উভয় দেশের ব্যবসায়ীদের একটা সুযোগ দেয় যে ঠিক আছে আমি 15 দিন পর থেকে আর দিব না। হঠাৎ করে বন্ধ করলে আসলে কিন্তু সবারই অনেক সমস্যা হয়। তো আমার সাথে যে ইদানিং আমার যে ডিসকাশন হয়েছে উইথ হাই কমিশন, সেখানে আমি দেখতে পেয়েছি যে তারা কিন্তু সেন্টারের সাথে যোগাযোগ করছে এবং বাংলাদেশকে তাদেরকে ছাড় দেওয়া যায় কিনা, কারণ এটা তো ইন্টারন্যাশনাল এটা দিয়েছে যে কোথাও এক্সপোর্ট হবে না। কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে আমাদের সবচেয়ে ভালো রিলেশনশিপ এবং বাংলাদেশের সাথে আমাদের ট্র্যাডিশনাল এই পেঁয়াজটা লাগে এবং আমরা এটার উপর ডিপেন্ডেন্ট আছি এখন পর্যন্ত, তো অন্তত একটা সার্টেন টাইম পর্যন্ত সার্টেন কোয়ান্টিটি বাংলাদেশের জন্য ছাড় দেওয়া যায় কিনা এটা নিয়ে হাই কমিশন কাজ করছে এবং আমি মনে করি পজিটিভ ইন্ডিকেশন আসবে। কারণ তারা হয়তো রোডে না আনতে পারুক, ওরা তো সমুদ্র পথে নিয়ে এসে চিটাগাং দিয়ে হয়তো ঢাকায় নিয়ে আসবে, এই ধরনেরও তারা অনেক পরিকল্পনা করার চেষ্টা করছে। আমি এটাই বলবো যে এইটা কোনো পার্টিকুলার কোনো দেশকে তারা টার্গেট করে নাই, ব্যবসায়ীদের তো কোনো দোষই নাই, উভয় সাইডে ব্যবসায়ীরাই কষ্টে আছে এবং এটা আনফরচুনেট। আমরা ব্যবসাতে আছি, আমরা দেখি অনেক সময় সরকারদের এই হঠাৎ করে যেসব ডিসিশন গুলো তারা নিয়ে নেন, অনেক সময় কিন্তু ওই কি এফেক্ট হবে এটা হয়তো তারা খেয়াল করেন না। এটা উচিত না, ব্যবসায়ীদেরকে বাঁচিয়েই সরকার যে কোনো দেশেরই সরকারকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছ থেকেই জানতে চাইছিলাম, আপনি বলছিলেন আরেকটু যদি এইটুকু অংশ শেষ করেন যে আমাদের আসলে কেমন প্রস্তুতি, যেটি বলছিলাম যে আমাদের এই অবস্থা দেখে ঘর পোড়া গরু হিসেবে সিঁদুর মেঘ দেখলেই যে ভয় পাবার কথা, যে ভারতের বাজারের এই অবস্থা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কি প্রস্তুতি আছে? বাণিজ্য মন্ত্রী 1 মাস সময় চাইছেন, সেটির যৌক্তিকতা কতটুকু? এই 1 মাসে পেঁয়াজের দাম গিয়ে কোথায় পৌঁছাবে? ওয়েল, আমি যেটা মনে করি আমাদের হাতে যে পেঁয়াজের স্টক রয়েছে, যেটা বাণিজ্য মন্ত্রী মহোদয় বললেন, সেখানে কিন্তু 30 days এর স্টকস কিন্তু আমাদের আছে। এখন যদি আমরা সবাই মিলে বলি নাই 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 নাই, প্রেসও বলে নাই, এবং মাত্র অ্যানাউন্সমেন্ট করেছে 2-1 দিনও হয় নাই, কিন্তু সে 2-1 দিন মানে কি? যদি আহমেদাবাদ থেকে বা ওখান থেকে পেঁয়াজ রান্না হয় তা তো আসতেও লাগবে 15 দিন। আমরা নিজেরাই কিন্তু নাই নাই করে করে কিন্তু এইটা অনেকদম বাড়াই দেবো। যেমন আজকে একটু আগে হুমায়ুন কবির সাহেব বললেন উনি 75 টাকা পেঁয়াজ কিনেছেন, তো এইভাবে কিন্তু দাম বেড়ে যাবে। আমার যেটা মনে হয় যে আমাদের সবারই বলা উচিত দ্যাট অল্টারনেটিভ সোর্স আমরা খুঁজছি এবং অল্টারনেটিভ সোর্স পাওয়া যাবে, যেহেতু আমাদের গতবারে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এবারে দাম কোনো মতেই আগের মতো হবে না। এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট অনেক অ্যাওয়্যার আছেন, মাননীয় প্রধানমন্ত্রীও নিজেও গতবারে পেঁয়াজের এটা নিয়ে উনি অনেক স্টেটমেন্ট দিয়েছিলেন এবং এবারও অবশ্যই উনি এটা খেয়াল রাখবেন। এবং আমার কাছে মনে হয় যে বড় বড় ব্যবসায়ীরা অলরেডি ইম্পোর্টে শুরু করে দিবে এবং যে ঘাটতিটা রয়েছে এই ঘাটতিটা হয়তো এই বছরটা আমাদের থাকবে। আমার মনে হয় মিন্টু ভাইয়ের মতো যারা আছেন, যারা পেঁয়াজ নিয়েও অনেক সিডস নিয়ে কাজ করেন, ওনারাও কিন্তু কাজ করছেন বাংলাদেশের প্রোডাকশন কি করে বাড়ানো যায়
তো আমি ঠিক এই জায়গা থেকে উনি জনাব ভালো বলতে আব্দুল্লাহ আল পারবেন মিন্টুর যে কাছে যেতে চাই যে বড় বড় ব্যবসায়ীরা কাজ শুরু করবেন কি করবেন, তবে এইটা একটু বলবেন। আপনি বলছেন জনাব আব্দুল মাতুব আহমেদ যে নাই নাই করতে করতে বাজারে ইতিমধ্যে দাম বেড়ে যায়, বাজারে তো দাম বেড়েই গেছে। এমনকি শনিবার মাত্রই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ, তখন থেকে লাফিয়ে লাফিয়ে ঘন্টায় ঘন্টায় দাম বাড়া শুরু হয়ে গেছে। এটি নিয়ন্ত্রণেই বা আমরা কেন ব্যর্থ হচ্ছি? এটি গতবারেরও আমাদের অভিজ্ঞতা, বারবারই এরকমটাই হয়। আমরা সিন্ডিকেটের কথা শুনি, বাণিজ্য মন্ত্রীও আজকে বলছেন ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। কেন ব্যবসায়ীরা এই সুযোগটা নেয়, কেন তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়? আনফরচুনেটলি ওয়ার্ল্ডে এরকম, কেউ কাউকে সেভাবে ভালোবাসতে চায় না, দেশকেও ভালোবাসতে চায় না, জনগণকেও ভালোবাসতে চায় না। আজকে পেঁয়াজের যদি একটু স্লাইড ক্রাইসিস হয়, কেন আমরা এটাকে এত ডাবল রিডাবল করব? আমাদেরকেও নিজেটা নৈতিকতা থাকতে হবে, এবং সবচেয়ে আগে আমরাই আমাদেরকে ভালোবাসতে হবে যে আমাদেরই তো কোনো বন্ধু বান্ধব বেশি দামে কিনবে, এবং সেটা মনে করতে হবে যে একটা দেশ থেকে আমদানি যেমন হঠাৎ করে থামতে পারে, তাই বলে হঠাৎ করে আমাদের দাম বাড়তে পারে না। বাণিজ্য মন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন। আজকে যদি ব্যবসায়ীরা একটু সংযত না হয়, তাহলে কিন্তু আগামীতে সরকার কিন্তু এসব কঠোর পদক্ষেপ নিয়ে নেবেন, তখন আমরা আরো সে আঘাতপ্রাপ্ত আগামীটা হব। কবে সেজন্য আমার জনাব কাছে আব্দুল মনে হয় মাহতুব আহমদ? এই যে অভিজ্ঞতা তো আমরা ভোগ করছি। আমি যদি জনাব আব্দুল আওয়াল মিন্টুর কাছ থেকেও এই বিষয়টি একটু শুনি, যে আসলে আমাদের মজুদ আছে 5 লাখ টন, তাতেও সেই মজুদ থাকা পেঁয়াজের দাম কেন বেড়ে গেল, কেন দেশীয় পেঁয়াজের দাম বেড়ে গেল, এর ব্যাখ্যা ব্যবসায়ীদের কাছে কি আছে? শুনেন, এগুলি আমি কিভাবে বলি, যে প্রথম কথা হলো যে আগে একটা কথা আপনি উঠিয়েছেন, সেটা হলো যে কেন আমরা আগে জানলাম না, বা কেন আমাদের জানালো না। সত্য কথা বলতে কি, যে রবি শস্যের সময় ভারতে এবং বাংলাদেশে এবার যে অনেক বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে অনেক ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সবারই জানার কথা, ব্যবসায়ীরাও জানে, সরকারও জানে। এবং কি পদক্ষেপ নিতেন এই পেঁয়াজের ব্যাপারে, পদক্ষেপটা একটু মানে ওই যে যেটা বললাম, পেঁয়াজ তো আপনি সংরক্ষণ করতে পারেন না। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ বলেন আর মিশরীয় পেঁয়াজ বলেন, এটা সংরক্ষণ করা যায় না। আর দামের ব্যাপারটা আপনি দেখেন যে গতকাল যদি প্রথম আলোর আপনি ফার্স্ট পেজের বাম দিকের কলামটা দেখেন, সেখানে বলা আছে যে বিভিন্ন দেশের, না ওটা হলো ভিতরে লেখা আছে যে বিভিন্ন দেশে যেখানে 350 থেকে $360 করে পার টন পেঁয়াজ আমদানি করা যেত এক সপ্তাহ আগেও, সেটা গতকালকে তারা বলছে 460, 460 থেকে $480 ভিতর, অর্থাৎ $500 কাছাকাছি। এখন কথা হলো যে এটা আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের যে নৈতিকতার কথা আমার বন্ধু মতুব আহমেদ সাহেব বললো, একটা সমাজে তো নৈতিকতা শুধু ব্যবসায়ীদের ব্যাপার না, সমাজে নৈতিকতার ব্যাপারটা সব গোষ্ঠীর জন্য প্রযোজ্য। রাজনীতিবিদরা শুধু প্রথম, আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, মাছ পচে মাথা থেকে। একটা দেশের মাথা হইলো রাজনীতি, তাদেরকে পরিচালনা করে রাজনীতিবিদেরা। আপনার বাড়িতে রাজনীতিবিদ আছে, অতএব আপনি তারা একটু বলিয়েন আজকে যে প্রথম জিনিস হলো যে এই সমাজে কারো একক ব্যাপার না, একটা গোষ্ঠীর ব্যাপার না নৈতিকতা। নৈতিকতা সবার জন্য প্রযোজ্য এবং শুরু হইতে হবে রাজনীতি থেকে। এবং এভাবে আস্তে আস্তে প্রতিটা গোষ্ঠী তখন নৈতিকতার মান দেখাবে। আর নৈতিকতা এমন এক জিনিস, এটার কোনো এক এক দেশে এক এক গোষ্ঠীর কাছে এক এক ধরনের মতভেদ, এটার কোনো সংজ্ঞা কেউ বলে নাই এখনো যে এটাই নৈতিকতা এই সমাজের জন্য। হ্যাঁ, সমাজে কিছু কিছু আমাদের আপনার রিলিজিয়াস বলেন, আমাদের ট্রেডিশন বা কাস্টম বলেন, সেগুলি আছে, কিন্তু নৈতিকতার যখন নৈতিকতার অভাব, তখনই তো আমরা কড়া প্রয়োগ করে, আইনের কড়া প্রয়োগ করে বা ব্যবস্থার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করবার চেষ্টার কথা বলি। নৈতিকতা থাকলে তো আমরা সবকিছু ঠিকঠাক মতো এমনি এমনি চালাতে পারতাম। সেখানেই কেন হয় না, সেই প্রশ্নটি করছিলাম। আপনি বড় ব্যবসায়ী হিসেবে যেটি জনাব আব্দুল মাতুব আহমদ বলছিলাম, একটু প্রশ্নটা করি জনাব আব্দুল আল মিন্টু, আপনি একসাথে নিশ্চয়ই উত্তরটা দেবেন। যে আপনারা যে আনবেন বা বড় ব্যবসায়ীরা যে আমদানি করবে, আপনি বলছেন যে বিভিন্ন দেশ দাম বাড়িয়ে দিয়েছে, এখন তারা যদি আনে, বিভিন্ন দেশ থেকে আনবে, ভারত যদি তারপরে পেঁয়াজ ছেড়ে দেয়, যেহেতু অনির্দিষ্টকালের জন্য, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগও করা হচ্ছে, তখন তো তারা লোকসানে পড়বে সেই ব্যবসায়ীরা। তাদের তখন কি হবে, এই বিষয়ে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে। এই বিষয়ে কি একটু বলবেন জনাব আব্দুল মাতুব আহমদ? সেটা আমি বলতেছি, এই যে এটা হলো আপনার কোনো স্টেবিলিটি নাই। আজকে আপনি মনে করেন ভারত তার এক্সপোর্ট বন্ধ করলো, আমরা এখন
চুজ করলাম ডাবল দামে চায়না থেকে আনবো, মাঝপথে আমাদের পেঁয়াজ আছে, এমন সময় যদি ভারত খুলে দেয় তাহলে তো আবার দাম কমে যাবে, তাহলে যে লোকগুলো এখন বাইরে থেকে আনবে তারা কিন্তু খুব ভালোভাবেই মারা যাবে। এই জন্য আমি মনে করি যে ওই ওই মানে ওইভাবে চিন্তা করলে বলা উচিত ছিল আগেই, যে ভারত আমাদের বন্ধুদের বিরুদ্ধে আগে বলা উচিত ছিল যে ভাই আমি এক্সপোর্টটা বন্ধ করব, কিন্তু এটা কোনো বাধ্যবাধকতার বিষয় না। তবে আপনাকে এটুকু বলতে পারি, দুনিয়াতে যেসব দেশ থেকে পেঁয়াজ আসার কথা, পাকিস্তান, ইজিপ্ট, মিয়ানমার এবং চায়না, এই চারটাই আমাদের মেইন সোর্স হতে পারে। এই চারটা সোর্সেই কিন্তু দাম গতকাল 480 করে গেছে। যদি আপনি 480 থেকে 500 করে যদি পেঁয়াজ বাংলাদেশে আনেন, সেটার দাম এমনিতেই 50 টাকা পড়বে। আর জি, এখন সেটি কি সাধারণ মানুষের আরেকটা নাগালের দিকে ভিতর থাকবে ওরা কিনা যে প্রশ্নটি নিয়ন্ত্রণ সেখানে। করতে এই একই চাচ্ছে প্রশ্ন সেটা জনাব আব্দুল মাতলুব এই যে আহমদ আপনার কাছেও রেখে গেলাম, কিন্তু আমি জনাব হুমায়ুন কবিরকে একটু শুনে নিই। জনাব মিন্টু, ধন্যবাদ আপনাকে, আসছি আবার আপনার কাছে। জনাব হুমায়ুন কবির, বাংলাদেশ থেকে যে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য, তাতে সাড়া মিলবে বলে মনে হয়? কারণ আপনারাই যে বিশ্লেষণ করছেন ভারতের অভ্যন্তরীণ ক্রাইসিস, রাজনৈতিক অবস্থা, তার মধ্যেও কি বাংলাদেশের এই আবেদনে সাড়া মিলবে? ধন্যবাদ আপনাকে। এটা বলা মুশকিল, তার কারণ হচ্ছে যে দুটো কারণ। একটা হচ্ছে যে ভারতের ব্যবসা বাণিজ্যের বিষয়ে বা তার অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করার জন্য তার কিন্তু নিজস্ব কিছু চিন্তা চেতনা বা পদ্ধতি আছে, এবং সেটা আহ, যদি তারা বেশি প্রায়োরিটাইজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে অনুরোধ করেছি সেটা যে খুব কার্যকর হবে সেটা মনে করা যায় না। আমি দৃষ্টান্ত হিসেবে বলি আপনাকে, আমাদের, আমি অন্য দিক থেকে বলছি, আমরা ভারতে বিভিন্ন জিনিস রপ্তানি করি, তার মধ্যে সাম্প্রতিককালে আপনারা জানেন যে বহুকাল ধরে আমরা জুট এবং জুট প্রোডাক্টস ভারতে দিই। ভারত কিন্তু গত 3-4 বছর ধরে এই আহ, এই প্রোডাক্টের উপর একটা কাউন্টার ভেলিং ডিউটি দিয়ে রেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাদের এটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছিলেন 1917 সালে, কিন্তু তারপরও কিন্তু সেটা প্রত্যাহারিত হয়নি। এখনো বিভিন্ন বিষয়ে কিন্তু তারা বাংলাদেশ থেকে যে আমরা রপ্তানি করি সেগুলোর ব্যাপারে তারা কিন্তু আপত্তি তুলছে, এবং আহ, অনেক আশঙ্কা করছেন যে এই ধরনের কাউন্টার ভেলিং ডিউটি আসতে পারে। তো এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে? বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়, ভারতের একটা বহুকাল ধরে ভারত কিন্তু মানে অভ্যন্তরীণ ভাবে স্বনির্ভরতার একটা মানে অর্থনৈতিক কাঠামো তারা তৈরি করেছে, এবং সেই নীতিটা তারা ফলো করে। সাম্প্রতিককালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরশীলতার কথা আবার বলছে। তো কাজে এই ধরনের আসলে ভারত নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। তো সেইটা সেই ভিত্তিতে যদি আমরা যাই, তাহলে ভারতের সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা সেটা বলা যাবে না। তবে আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক আমরা স্বর্ণযুগ ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে ব্যাখ্যা করি, এবং ভারত এটাও বোঝে যে বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ ভারতের নির্ভরযোগ্য, এখন পর্যন্ত নির্ভরযোগ্য বন্ধু। কাজে সেই ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় যদি তারা মনে করে যে হ্যাঁ, ভারত বাংলাদেশ যাতে বাংলাদেশ একটা ছাড় দরকার, যে ভাই একটু আগে বললেন, সেটা যদি তারা বিবেচনায় নেয় তাহলে সেটা সিদ্ধান্তটা হবে রাজনৈতিক। আর যদি ব্যবসায়িক সিদ্ধান্ত বলেন, তাহলে আমার ধারণা, আমি আগে যেটা বললাম, যে ব্যবসায়িক সিদ্ধান্ত হলে তারা ছাড় দেওয়ার সম্ভাবনা কম, আর যদি রাজনৈতিক ভাবে তারা চিন্তা করে তাহলে ছাড় দেওয়ার সম্ভাবনা বেশি। এখন কোনটা এই নেবে? ব্যবসায়িক আর রাজনৈতিক দুটো জায়গাটি আরেকটা বিরতির পরে ফিরে আসছি। সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের কোন রকম মানে বাণিজ্যিক সম্পর্কে অন্ততপক্ষে এই বিশেষ জায়গাটি নিয়ে প্রতি বছর যেখানে একটা ক্রাইসিস হয়, সেখানে কি একটা পুনর্মূল্যায়নে কোনো বার্তা দেবার জায়গা আছে কিনা, একটা বিরতির পরে এসে নিশ্চয়ই শুনছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব হুমায়ুন কবির, একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ব্যবসায়িক রাজনৈতিক জায়গাটি ব্যাখ্যা করছিলেন, আমাদের জায়গা থেকে কূটনৈতিক একটা মানে তৎপরতা বা একটা কোনো বার্তা নতুন করে কিছু একটা ঝালিয়ে নেবার কোনো প্রয়োজনীয়তা দেখেন কিনা? কারণ বছর বছরই তো আমাদেরকে এই অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভারতকে একটা কোনো বার্তা দেবার জায়গা আছে কিনা, জনাব হুমায়ুন কবির? সেটা আছে, আমাদের দিক থেকে তো বার্তা দেওয়ার আছে। একটু আগে মতলুব ভাই বলছিলেন যে ভারতীয় হাই কমিশন ঢাকায় তারা বা এ বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ করছে, এবং আমি এটাও
না জানলেও আন্দাজ করতে পারি যে বাংলাদেশের দিক থেকে আমাদের দিল্লিতে যে দূতাবাস আছে তারাও তৎপর থাকবে এবং প্রয়োজনে আমাদের মন্ত্রী পর্যায়ের যোগাযোগটাও আমি একেবারে এটা কি শুধু এবারের জন্য, মানে এই যোগাযোগটা তো এবারে নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য বলা হচ্ছে, এবারের জন্য যেন প্রতি বছর বা বছর বছর এই সমস্যা আমাদের না পড়তে হয়, সেজন্য একটা কি মানে চূড়ান্ত বা পার্মানেন্ট কিছু করবার সুযোগ নেই দু দেশের মধ্যে সম্পর্কের জায়গা থেকে? যে মিন্টু ভাই যেটা বলছিলেন যে আসলে ব্যবসা বাণিজ্যে ওই রকম ভাবে তো কিছু করা মুশকিল। এখন যেটা হবে যে আপনাকে দুই ফ্রন্টে কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার নিজের মানে নিজের আত্মনির্ভরশীলতা কিভাবে বাড়াবেন তার জন্য সচেষ্ট হতে হবে যাতে আমদানি না করতে হয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে আমদানি যদি করেন আমদানিকে ডাইভার্সিফাই করতে হবে। এখন ধরেন ভারত থেকে আমরা যে পরিমাণ আনছি তার অর্ধেক বা এক চতুর্থাংশ যদি আসতো তাহলে কিন্তু বাজারের উপরে এই প্রভাবটা পড়তো না। তো কাজেই এগুলো আমাদের লেসন, এই সমস্যায় পড়ে আমরা শিখি। তো কাজেই এই শিক্ষাটা আমাদের হওয়া দরকার যে এখন হচ্ছে যে আমরা নিজেরা বাড়াবো, যেটা মিন্টু ভাই বলছিলেন যে আমাদের উৎপাদন বাড়ানো, তাইলে আর আমদানি প্রয়োজন হবে না। আর আমদানি যদি করতেই হয় তাহলে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হবে যাতে কোনো এক দেশের উপর নির্ভরশীলতা না থাকে, যাতে করে আমাদের বাজার খুব বড়ভাবে। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনি যে শিক্ষার কথা বলছিলেন, আমাদের বাণিজ্য মন্ত্রী গত বছরও বলেছেন ভারতের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা এবং ভারত থেকে আর আমদানি করা হবে না, এমনটি বলছিলেন জনাব আব্দুল আউয়াল মিন্টু। সেখান থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টি শুরু করছিলেন উৎপাদন বাড়ানো, সেই বিষয়ে আমরা কিভাবে মনোযোগী হতে পারি? আমাদের আত্মনির্ভরশীলতার জায়গাটা কি সুযোগ তো আছেই নাকি? আপনার আমি এটা উত্তর দেওয়ার আগে সামান্য একটু কথা বলে রাখি। দেখুন, এই যে আমরা বারবার বলতেছি ভারত আমাদেরকে একটা কনসেশন দেখ, আমাদের এখানে এক্সপোর্ট শুরু করুক, আমার একটু দ্বিমত আছে এখানে। এটা দেখতে অসুন্দর লাগে কিন্তু আমাকে বলতে মানে আমি বলতেই হবে যে ভারত যদি তার এক্সপোর্ট ওপেন করে দেন ইট শুড বি ফর অল কান্ট্রিজ। শুধু যদি আপনি বাংলাদেশকে সুযোগ দেন আর অন্য দেশে এক্সপোর্ট করবেন না, ভারত থেকে 3-4টা দেশ ইম্পোর্ট করে, যেমন ইউএই, আরব এমিরেট কিন্তু পুরোটাই ইন্ডিয়া থেকে নেয়। সেখানে মনে হবে যে আমরা ওই দেশের একটা রাজ্য। তো আমি চাই যে ভারত অবাধ বাণিজ্য নীতি পলিসি ফলো করুক, যে পলিসির আওতায় হঠাৎ করে এইভাবে কোনো দেশে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না। আর যেটা হুমায়ুন কবির একটু বললো, আমাদের অনেক প্রতিবন্ধক আছে ভারতে এক্সপোর্ট করতে। ধরেন আমি আমার বীজের কথাই বলি, আমার বীজ কিন্তু আমি ভারতে এক্সপোর্ট করতে পারি না, অথচ ভারত থেকে আপনি ওই পাট শাকও আনতে পারেন। তো আমার একটা কথা হলো যে এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা গুলা আমাদেরকে এই নেগোসিয়েশনের মাধ্যমে সরাইতে হবে। ভারত তো বলে যে আমাদের এই সবচেয়ে বন্ধু প্রতি মুখ তমুক, কিন্তু ভারত তো কোনো ছাড় দেয় না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে। আমাদের এই যে বীজ আমি এক্সপোর্ট করতে পারি না, অথচ ভারত থেকে সব বীজ এখানে আসে। আর আপনি যে কথাটা বললেন যে উৎপাদন, আমি মনে করি এটা একদম বাংলাদেশের হাতের নাগালে। কারণ বাংলাদেশে এই পেঁয়াজের মার্কেটটা দুই ভাগে বিভক্ত, একটা হলো দেশি পেঁয়াজ আর একটা হলো ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। দেশি পেঁয়াজের দাম যদি 40 টাকা হয় তাহলে ভারতের পেঁয়াজের দাম 30 টাকা। কমপক্ষে দুইটা পেঁয়াজের ভিতরে 10 থেকে 20 টাকা ফারাক থাকে সবাই। আজকেও দেখবেন আপনি দেশি পেঁয়াজ যান এটা হবে 80 টাকা, আর যদি আপনি ইন্ডিয়ান পেঁয়াজ কিনতে যান এটা হবে 60 টাকা। তো বাংলাদেশের ভোক্তাদের তো একটা নিজস্ব চয়েস আছে যে আমি কি ধরনের পেঁয়াজ পছন্দ করি। আমি মনে করি বাংলাদেশ চাইলেই 3 থেকে 5 বছরের ভিতরে বাংলাদেশ সম্পূর্ণ বা আত্মনির্ভর হতে পারে পেঁয়াজে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতে চাই। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে ধন্যবাদ। আব্দুল মাকতুব আহমদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাংলাদেশে তো নভেম্বরের আগে পেঁয়াজ উঠবে না, নভেম্বরের দিকে হয়তো নতুন পেঁয়াজ উঠবে, তার আগ পর্যন্ত আমরা এই ব্যবস্থাপনাটা কিভাবে করব? এফবিসিসিআই একটা কোনো দায়িত্ব নিতে পারে কিনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে, যেন ব্যবসায়ীরা অসাধুভাবে দাম না বাড়িয়ে দেয়? জনাব আব্দুল মাকতুব আহমদ। আমি মনে করি নভেম্বর বা ডিসেম্বরে পেঁয়াজ রোপণ করা হয়। পেঁয়াজ আসবে একদম আর্লি, যেটা আসবে সেটা আসবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে, আর যেটা নর্মাল আসবে সেটা আসবে মার্চ মাসের লাস্ট উইকে। এটা মন্ত্রী সাহেব জানবে না, কারণ উনি তো খালি অনেক টাকার মালিক, খালি অনেক ধন্যবাদ উনি আরেকটু বাড়তি তথ্য দেবার জন্য। জি আব্দুল মাতলুব আহমদ। আমি যেটা বলার চেষ্টা করছি যে উপস্থাপক ঠিকই বলেছে, ভারতে নভেম্বরেই উৎপাদন হচ্ছে
এবং ভারতেরটা আমাদের থেকে এগিয়ে থাকে 3-4 মাস, এবং সেই জন্য সেই উৎপাদিত না হওয়া পর্যন্ত আমাদের ওই ভারতে ক্রাইসিস থাকবে। আমি যেটা মনে করি যে যেহেতু এবারে আমাদেরও 2-3 মাসের মধ্যে বা 1-2 মাসের মধ্যে পুরা আমদানি করে স্ট্যাবলিশ করা যে কাজটা আছে সেটা এখনই শুরু করতে হবে। ভারতের উপর এখন ডিপেন্ড করলে এবারের পেঁয়াজের দাম কমানো যাবে না খুব তাড়াতাড়ি, এবং অবশ্যই বাংলাদেশিদের বড় বড় ব্যবসায়ীদেরকে পেঁয়াজের কাল্টিভেশন, পেঁয়াজের সংরক্ষণ, যে স্পেশাল যেসব সংরক্ষণগার আছে সেগুলো করতে হবে। এবং আমি এটা মনে করি যে সরকারকে পেঁয়াজের দাম বেঁধে দিতে হবে, যে এর চেয়ে বেশি পেঁয়াজের দাম হতে পারবে না, কারণ বেশিরভাগই পেঁয়াজ এগুলো আমদানি হয়ে গেছে এবং আমাদের কাছেই আছে। সেজন্য পেঁয়াজ একটা স্ট্যান্ডার্ড প্রাইস করা উচিত 25 টাকা কেজি, এবং সারা বছরে যদি সরকার একটা মিনিমাম প্রাইস বলে দেন তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ তৈরি হবে। যখন পেঁয়াজ তৈরি হয় তখন কিন্তু আমাদের পেঁয়াজের দাম 3-4 টাকা, 5 টাকা, 6 টাকা, তখন কিন্তু আবার ওই চাষিরা টাকা পায় না। সেজন্য পেঁয়াজের তখন আবার দামটা দেখা যায় মিনিমাম ভারত করে ছেড়ে দিতে দেয় হবে, পেঁয়াজ, ভারত দাম তখনই কমিয়ে দেয়, আমাদের তখন আবার আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। বুঝলি? বললাম যে তখন আবার ভারত যখন বাংলাদেশে পেঁয়াজ উৎপাদিত হয়, বাংলাদেশের বাজারে দাম কমে, তখন ভারতও পেঁয়াজের দাম কমিয়ে দেয়, তখনও আবার বাংলাদেশের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তখন সেজন্য কিন্তু আমাদের সেজন্য তো মধ্যম ভাই, আমাদের সেজন্য তো বারবার একটা কথা বলছিলাম যে আমরা মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত প্লিজ আমরা পেঁয়াজ আমদানি হয় পেঁয়াজের উপর ট্যাক্স দেন, নয় পেঁয়াজ আমদানি বন্ধ করেন, তাহলে অন্তত বাংলাদেশি চাষিরা ন্যায্য মূল্য পাবে এবং বেশি উৎপাদন করবে। জি, আব্দুল মাতুব মোহাম্মদ, শেষ লাইনটা যদি বলেন আমরা শেষ করব। হ্যাঁ, আমি যেটা মনে করি যে এত ঘাবড়াবার কোনো কারণ নেই। বাংলাদেশের ব্যবসায়ীরা স্ট্রং আছেন, বাংলাদেশের চাষিরা স্ট্রং আছেন, আমাদের প্রধানমন্ত্রীও স্ট্রং আছেন। ইনশাআল্লাহ আমরা একটা অনেক সলিউশন ধন্যবাদ। পেয়ে যাব। সেই শক্তি নিয়ে আমরা থাকতে চাই, আমরা ঘাবড়াতে চাই না। আপনাদের উপরও একটা নির্ভরশীলতা আছে আমাদের নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব আব্দুল মাতুব মোহাম্মদ, জনাব আব্দুল আল মিন্টু এবং হুমায়ুন কবির, তিনজনকেই বিদায় নিচ্ছি আজকাল থেকে।